প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর এই দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ যশোর। তোমাদের ব্যবস্থাপনা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ গোষ্ঠীর পাঠদান করতে যাচ্ছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। তাহলে চলো আমরা আমাদের পাঠদানের কার্যক্রম শুরু করি। তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য সূচি কি কি আছে তাহলে আমরা দেখে নিই। আজকে আমাদের আলোচ্য সূচি ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটির বেতনের খাতে আয়, বেতনের সংজ্ঞা, বেতনের উপাদান, বেতন খাতে আয় গণনা, অনুমোদিত বিনিয়োগের বিষয়সমূহ, বিনিয়োগের উপর কর রেয়াত ইত্যাদি বিষয়সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের মূলত চ্যাপ্টারটা আছে বেতন খাতে আয়। বেতন খাতে আয় নির্ণয় যে আমাদের চ্যাপ্টারটা আছে আয়কর অধ্যাদেশের 21 ধারা মোতাবেক বেতন খাতে আয় আমাদের যেটা করযোগ্য আয়, সেখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব। তাহলে চলে আসো বেতন। বেতন কাকে বলে বা বেতন বলতে কি বুঝি সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। কোনো ব্যক্তি তার শারীরিক বা মানসিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পান তাকে বেতন বলে। তাহলে বেতন বলতে আমরা কি বলছি, যে কোনো ব্যক্তি তার মানসিক বা শারীরিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পান তাকে বেতন বলে। তার মানে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম উভয়ের বিনিময়ে সে পাচ্ছে নির্দিষ্ট সময় অন্তরে। এবং নির্দিষ্ট সময় বলতে সাধারণত বেতন প্রতি মাস অন্তর অন্তর প্রদান করা হয়। অনেক সময় হয়তো 3 মাস বা 6 মাস প্রদান করা হয়। সিস্টেম থাকতে পারে কোনো কোনো কোম্পানিতে বা বেসরকারি প্রতিষ্ঠানে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই মাসিক একটা মাস শেষেই, নির্দিষ্ট সময় বলতে একটা মাস শেষেই কর্মচারী বা শ্রমিকদেরকে বেতন প্রদান করা হয়। এই পারিশ্রমিকের মধ্যে অর্থ সমতুল্য অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত থাকে। তাহলে বেতনের ভিতরে শুধু কি আছে যে অর্থ এবং অর্থের সমতুল্য অন্যান্য সুযোগ সুবিধাও থাকে। যেমন তার জন্য কোনো বিনামূল্যে বাড়ি দেয়, তাহলে বাড়ির সুবিধা, গাড়ির সুবিধা, যাতায়াত সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। 1984 সালের আয়কর অধ্যাদেশের 21 ধারা অনুসারে বেতন খাতে আয় করদার্য আয় হিসেবে গণ্য হবে। তাহলে যেটা আমি আগে বলেছিলাম যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 21 ধারা অনুসারে বেতন খাতে আয় কিন্তু করদার্য আয় হিসেবে গণ্য। মানে বেতন খাতে যে আয় হবে আমরা সেটা আয়ের উপরে কর প্রদান করব। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে বেতন কি জিনিস, যে কোনো ব্যক্তি তার শারীরিক বা মানসিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে যে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পায় সেটা হচ্ছে বেতন। এখন বেতনের উপাদান সমূহ কি কি, বেতনের অন্তর্ভুক্ত কি কি বিষয় থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। বেতনের উপাদান, নিম্নলিখিত উপাদানগুলোকে বেতনের অন্তর্ভুক্ত করা হয়েছে। কি কি উপাদান সেগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই উপাদানগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেগুলো আমাদের যে নেক্সট 5ম নম্বর ক্লাস আমরা করব সেই ক্লাসে কিন্তু আমাদের এগুলো সবই কাজে লাগবে। তোমরা এটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবে এবং দেখবে। তার ভিতরে প্রথম আছে মূল বেতন। মূল বেতনটা কি জিনিস, নিয়োগকর্তা একজন কর্মীকে যে বা একজন শ্রমিককে অথবা একজন কর্মকর্তাকে যে অর্থ প্রদান করেন সেটাই মূল বেতন। এই মূল বেতনের উপর ভিত্তি করেই কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা বা অন্যান্য ভাতা নির্ধারিত হয়ে থাকে। নির্ধারিত হয়ে থাকে মূল বেতনের উপর ভিত্তি করে, যে মূল বেতন যত তার উপর ভিত্তি করে তার বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সে কি পাবে না পাবে সেটা নির্ধারিত হয়ে থাকে। মূল বেতন হচ্ছে নিয়োগকারী কর্তৃক প্রদত্ত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, সেটাকে মূল বেতন আমরা অভিহিত করি। এবার আসে বিশেষ বেতন। বিশেষ বেতন বলতে কি বোঝাচ্ছে, ওখানে আমরা একটা মূল বেতন, বিশেষ বেতন হচ্ছে একই প্রতিষ্ঠানে একই পদে কর্মরত দুইজন ব্যক্তির ভিতরে যদি একজনের বেতন অন্য চেয়ে বেশি হয়, তাহলে যে বেশি অংশটুকু সে পেল সেটিকে বলা হচ্ছে বিশেষ বেতন।
আবারও তোমরা খেয়াল করো, একই পদে একই অফিসে কর্মরত দুইজন ব্যক্তির মধ্যে একজনের বেতন যদি অন্যের চেয়ে বেশি হয়, তাহলে বেশি প্রাপ্ত যে অর্থটুকু সেটুকু বলা হচ্ছে বিশেষ বেতন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দুইজন প্রভাষক একটি কলেজে শিক্ষকতা করেন, কিন্তু একজন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তার জন্য তাকে ৩টা বা ৪টে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে বা বর্ধিত বেতন দেওয়া আছে। এই যে বেশি বেতনটুকু উনি পাইলেন সেটুকুই বলা হচ্ছে আমাদের বিশেষ বেতন। ঠিক আছে, তাহলে তোমরা বিশেষ বেতন বুঝতে পারলে। নেক্সট আসো বার্ষিক বৃত্তি। এক নির্দিষ্ট বছর শেষে নির্দিষ্ট বছর শেষে নিয়োগকারী কর্তৃক তার অধীন কর্মচারী বা কর্মকর্তা থেকে যে অর্থ প্রদান করেন সেটাকে বলা হচ্ছে বার্ষিক বৃত্তি। এখানে নির্দিষ্ট বছর, অনেক সময় কোনো সুযোগ সুবিধা বার্ষিক বৃত্তি থাকতে পারে, যেমন 4 বছর বা 7 বছর বা 10 বছর পরে এটা দিতে পারে নিয়োগকারী কর্তৃক। সেই নিয়োগকারী কর্তৃক ছাড়াও যদি অন্য কেউ প্রদান করে তাহলে সেটা বার্ষিক বৃত্তি হিসেবে অভিহিত হবে না। তার মানে নিয়োগকারী কর্তৃক কিছু বার্ষিক পরে বা কয়েক বছর পরে যে কর্মকর্তা বা কর্মচারীকে যে বিশেষ একটা সুযোগ সুবিধা দেন সেটাকে বলা আছে বার্ষিক বৃত্তি। তারপরে আছে অবসর ভাতা। অবসর ভাতা একজন কর্মকর্তা কর্মচারী তার নির্দিষ্ট সময় চাকরি করার পর অবসর গ্রহণ করেন। সেই অবসর গ্রহণ করার পরে তার পূর্বের কাজের যে সে সেবা প্রদান করেছে তার জন্য তাকে যে ভাতা প্রদান করা হয় তাকে সেটাকে বলা হচ্ছে অবসর ভাতা। তার মানে একজন কর্মকর্তা কর্মচারী তিনি দীর্ঘদিন ধরে চাকরি করেছেন এবং একটা নির্দিষ্ট সময় চাকরি করার পর তিনি অবসর গেছেন, অবসর করার ফলে গ্রহণ করার পরে তার পূর্বের যে সমস্ত সেবা যা সমূহ দিয়েছেন তার বিনিময়ে নিয়োগকারী কর্তৃপক্ষ যে তাকে যে ভাতা প্রদান করে সেটাকেই বলা হচ্ছে অবসর ভাতা। ঠিক আছে, তারপর আনুতোষিক। একই রকম, এটাও কাছাকাছি। আনুতোষিকটা হচ্ছে যে একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করেছেন, চাকরি করে অবসর নিয়েছেন, অবসর নেওয়ার পরে নিয়োগকারী কর্তৃপক্ষ এককালীন তাকে যে পরিমাণ অর্থ প্রদান করে তার পূর্বের সেবার জন্য বা পূর্বের পারিশ্রমিকের জন্য সেটাকে বলা হচ্ছে আনুতোষিক। তার মানে একজন নিয়োগকারী একজন কর্মকর্তা কর্মচারী তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করার পরে যদি অবসর গ্রহণ করেন তাহলে অবসর গ্রহণের পরে তার নিয়োগকর্তা তার পূর্বের কাজের সেবা প্রদানের জন্য তাকে এককালীন যে অর্থটা প্রদান করে এটাকে বলা হচ্ছে আনুতোষিক। মানে এককালীন পাবেন এই টাকাটা। এটা যেমন অবসর ভাতাটা মাসে মাসে পান, এটা পাবেন তিনি এককালীন পাবেন। তারপরে আসে বর্ধিত বেতন। বর্ধিত বেতন হচ্ছে মূল বেতনের অতিরিক্ত একটা বেতন। সেটা হচ্ছে কি হয় যে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর বছরের একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বেতন বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে বর্ধিত বেতন। প্রত্যেক শ্রমিক কর্মচারী তার চাকরি জীবনের প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বেতন বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে বর্ধিত বেতন। তার মানে ইংরেজি বলে ইনক্রিমেন্ট, যেটা বললে তোমরা সহজে বুঝবা যে ইনক্রিমেন্ট একটা বছরের নির্দিষ্ট সময়ে এটা বেড়ে যায়। সাধারণত এটা এক সময় ছিল যে যোগদানকারী যেদিনকে তিনি যোগদান করেছেন ও পরের বছর ঠিক যোগদানকালীন সেই একই ডেটে তার একটা নির্দিষ্ট পরিমাণ বেতন বেড়ে যেত। কিন্তু বর্তমান সরকার কয়েক বছর আগে থেকে এটা নির্ধারণ করেছেন যে প্রত্যেকটা কর্মকর্তার বেতন 1 জুলাই বৃদ্ধি পাবে। এখন থেকে আমাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি পায় 1 জুলাই। তার মানে এই বছর 1 জুলাই বৃদ্ধি পেলে পরের বছর আবার 1 জুলাই বৃদ্ধি পাবে। এটাকে বলা হচ্ছে বর্ধিত বেতন। যে প্রতি বছর শ্রমিক কর্মচারীদের বেতন যে নির্দিষ্ট পরিমাণ বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে বর্ধিত বেতন। এটা এক সময় ছিল যে তার যোগদান যে তারিখে তিনি যোগদান করতেন প্রত্যেক বছরে সেই একই তারিখে তার বেতন বৃদ্ধি পেত। কিন্তু বর্তমান সরকার এটা সবার জন্য একই করে দিয়েছে যে সবার বেতন বৃদ্ধি পাবে 1 জুলাই। তারপরে আসে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা বলতে আমরা কি বোঝাচ্ছি? মহার্ঘ ভাতা বলতে যখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, যে মানুষের জীবনযাত্রা করতে হলেও যে পরিমাণ সে বেতন ভাতা পাচ্ছে তাতে সংকলন করা সম্ভব হচ্ছে না, জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে, তখন যদি নিয়োগকারী কর্তৃপক্ষ তার বেতনকে পুনর্বিন্যাস করতে না পারেন সেক্ষেত্রে তিনি একটা মহার্ঘ ভাতা দিয়ে দেন। তার মানে মূল বেতনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে যে ভাতা প্রদান করেন সেটাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা। যে মূল বেতন যা আছে তার হয়তো 20%, 15% বা 25% একটা বেতন যেটা বৃদ্ধি করেন সেটাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা। তার মানে যখন মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যায়, চাকরিজীবীরা যখন তাদের নির্ধারিত বেতন বোনাস দিয়েও সে তার জীবনযাপন করতে কষ্টকর পরিস্থিতির মধ্যে শিকার হন, তখন নিয়োগকারী কর্তৃপক্ষ যে অতিরিক্ত ভাতা প্রদান করেন সেটাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা।
এটা সাধারণত মূল বেতনের উপর ভিত্তি করে প্রদান করে, যে মূল বেতন যা তার হইতে 20% বা 25% বা 10% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়ে থাকে। এবার আসছে ফি ও কমিশন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে তার কর্মকর্তা কর্মচারীদের বেতনের পরিবর্তে ফি বা কমিশন দিয়ে থাকে। কোনো একটা কার্য সম্পাদন করার জন্য তাকে ফি দেওয়া হবে, অথবা কোনো একটা কার্য সম্পাদন করার জন্য তাকে কমিশন দেওয়া হবে। আমরা সাধারণত দেখি যারা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে, সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস অফিসার, তাদেরকে কিন্তু আমরা দেখতে পারি বেতনও দেয় আবার কমিশনও দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে শুধু কমিশন দিতে পারে, যে তুমি এই পরিমাণ সেলস টার্গেট অ্যাচিভ করলে তুমি এত পার্সেন্ট, যা সেলস করেছো তার এত পার্সেন্ট কমিশন পাবা। সেখানে যে যত সেলস করতে পারে তার কমিশন তত বেড়ে যায়। অথবা আমাদের প্রতিষ্ঠানে যদি আহ, এই সমস্ত কাজকর্মগুলো করে দাও, প্রত্যেকটা কাজের জন্য তোমাকে এত করে ফি দেওয়া হবে। তাহলে ফি এবং কমিশন কোনো কোনো প্রতিষ্ঠানে এটা নিয়োগকারী কর্মকর্তারা তার অধীনস্থ যে সমস্ত শ্রমিক কর্মচারী আছে তাদেরকে বেতন না দিয়ে ফি বা কমিশন দিতে পারে, সেটাও আমাদের বেতনের অন্তর্ভুক্ত হবে। সেটা আমাদের আয়কর অধ্যাদেশের 21 ধারা 1984 সালের আয়কর অধ্যাদেশে 21 ধারায় বলা হয়েছে ফি ও কমিশন, সেটাও আমাদের বেতনের অন্তর্ভুক্ত হবে। আমরা কিন্তু আলোচনা করছি বেতনের উপাদান কোন কোনগুলো আমাদের বেতনের উপাদান হিসেবে গণ্য হবে। পরবর্তীতে আসো বোনাস। হ্যাঁ, বোনাসটা হচ্ছে কি, যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত একটি অর্থ, সেটা তার শ্রমিক কর্মচারীকে প্রদান করে থাকেন। সাধারণত বোনাসটা দেওয়া হয় যে শ্রমিক কর্মচারীদের কোনো উৎসব পালনের জন্য, অথবা যদি কোনো প্রতিষ্ঠান ভালো পারফরমেন্স শো করতে পারে, ভালো মুনাফা করতে পারে, তাহলে মুনাফার একটা অংশ বোনাস হিসেবে অনেক সময় দিয়ে থাকে, যে একটা বা দুইটা বেসিকের সমান বা তিনটা বেসিকের সমান, অথবা অতিরিক্ত কাজকর্ম করার জন্য তাকে বোনাস দিতে পারে। যেমন আমাদের শিক্ষা বোর্ড গুলো যখন কি করে, যে এসএসসি এইচএসসি পরীক্ষা নেয়, সেখানে সেই সময় অনেক পরিশ্রম করতে হয়, তার জন্য তারা কিন্তু বোনাস পায়, এক্সট্রা বোনাস পায়। আবার আমরা যখন উৎসব আয়োজন করি, যখন আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, তখন কিন্তু বোনাসটা দেওয়া যায়, মানে বেতনের অতিরিক্ত যে অর্থটা নিয়োগকারী কর্তৃপক্ষ তার শ্রমিক কর্মচারীদের প্রদান করেন, সাধারণত উৎসবকালীন সময়ে এই উৎসবটা সুষ্ঠুভাবে পালন করার জন্য, যেন তার এই উৎসব পালন করতে কোনো সমস্যা না হয়। এই জন্য অতিরিক্ত যে টাকাটা দেন সেটাকে বোনাস বলা হয়। সাধারণত এটা মূল বেতনের সমপরিমাণ হয়। একটা বোনাস মানে একটা বেসিক মূল বেতনের সমান, দুইটা বোনাস মানে দুইটা মূল বেতনের সমান। এটাও যখন আমরা অঙ্ক করতে যাব তখন দেখবো যে সে বছরে 2টি বোনাস পেয়েছেন বা 3টি বোনাস পেয়েছেন, তখন এই পরিমাণটা আমরা কিভাবে নির্ধারণ করবো? তখন আমরা দেখবো যে ওই ব্যক্তির মূল বেতন কত আছে। মূল বেতন যত, তার সাথে আমরা যদি 3টা বোনাস পাই 3 দিয়ে গুণ করবো, যদি 2টা বোনাস পাই তাহলে 2 দিয়ে গুণ করবো। তাহলে বোনাস সাধারণত দেওয়া হয়েছে মূল বেতনের সমপরিমাণ। যেমন আমরা ঈদ উল ফিতরে একটা পাই, ঈদ উল আজহাতে একটা পাই, কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা দুর্গাপূজাতে 2টা পেয়ে থাকেন, সেই 2টাই একসাথে পেয়ে থাকেন। তাহলে তারা 2 দিয়ে গুণ করে একসাথে উত্তোলন করে নেন। তারপরে যে ক্ষতিপূরণ, কোনো কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত অথবা বিশেষ শর্ত ভঙ্গ করলে তাকে যে অর্থ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণ। কোনো কর্মকর্তা বা কর্মচারী তিনি চাকরির শর্ত ভঙ্গ করেছেন, সেই চাকরির শর্ত ভঙ্গ অথবা চাকরিচ্যুত হয়েছেন, তার জন্য তাকে যে অর্থ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণ। তারপরে আসে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান। অনেক সময় কি হয়, যে নিয়োগকর্তাও আমরা যখন যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা আমাদের প্রভিডেন্ট ফান্ডে আমাদের বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে জমা রাখি। অনেক সময় নিয়োগকর্তাও কিন্তু এই যিনি অফিসার আছেন অথবা কর্মকর্তা কর্মচারী আছেন, তিনি যে পরিমাণ অর্থ তার প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে জমা রেখেছে, ঠিক সম পরিমাণ অর্থ এটা নিয়োগকর্তা প্রদান করে থাকে। আমরা এটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাই, যে আমাদের যে ব্যাংকগুলো আছে সেই ক্ষেত্রে আহ যে সমস্ত অফিসার বৃন্দ আছেন তারা যে পরিমাণ অর্থ তার ভবিষ্যৎ তহবিলে কেটে রাখেন, সাধারণত মূল বেতনের 10% কেটে রাখে, আবার নিয়োগকারী কর্তৃপক্ষ আরো 10% দিয়ে সেটা তার ভবিষ্যৎ তহবিলে জমা হয়। এই যে নিয়োগকর্তা যে অর্থটা প্রদান করছেন সেইটা কিন্তু আমাদের মূল বেতনের সাথে যোগ হবে। নিজে যেটা জমা করছে সেটা কিন্তু বেতনের সাথে যোগ হবে না, কারণ হচ্ছে সেটা তো বেতন আমার বাড়ছে না, কারণ আমি বেতন ধারক কেটে জমা রাখছি। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, এটা কিন্তু আমাদের মূল বেতনের সাথে যোগ করতে হবে। আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা খেয়াল করবে যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার কোনো দান আছে কিনা, যদি দান থেকে থাকে তাহলে সেটা আমরা মূল বেতনের সাথে যোগ করব। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ, আমরা যে প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা রাখছি সেখানে কিন্তু সরকার নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। সেই সুদের হার আমাদের বলা আছে যে করমুক্ত সুদের হার হচ্ছে 14.5%।
5%, তার মানে 14.5%। এর অতিরিক্ত হারে যদি কেউ সুদ প্রদান করে থাকে, তাহলে অতিরিক্ত হারের যে সুদটুকু হবে সেই সুদটুকু আমাদের মোট আয়ের সাথে যোগ করতে হবে, বেতনের সাথে যোগ করতে হবে। কারণ এখানে করমুক্ত হচ্ছে 14.5% হার পর্যন্ত যে সুদটা আসবে সেই সুদটাই হচ্ছে অকার্যধার্য। তার উপরে যদি তিনি 20% হারে সুদ দেন, তাহলে আমাদের 14.5% হারে যত ছিল, আর বাদ বাকি যে আরো 5.5% হারে বেশি দিয়েছেন, সেই 5.5% হারে কতটুকু বেশি দিয়েছেন সেই বেশি অংশটুকু আমাদের আহ মূল বেতনের সাথে বা মোট আয়ের সাথে যোগ করতে হবে। সেটা খেয়াল রাখতে হবে যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে এর সুদ, সেটা আমরা খেয়াল করবো যে আসলে এখানে কোন প্রভিডেন্ট ফান্ডের সুদ কত হারে সরকার প্রদান করেছেন, নিয়োগকর্তা প্রদান করেছেন। যদি 14%-এর বেশি হয় তাহলে অবশিষ্ট অংশটুকু আমরা কি করব, আমাদের মোট আয়ের সাথে যোগ করবো। আর যদি 14.5%-এর নিচেই বা ওই সমপরিমাণ হয় তাহলে সেটা আমাদের মূল বেতনের সাথে যোগ হবে না, এটা আমরা খেয়াল করবো। তারপর হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত উদ্বৃত্ত। অননুমোদিত প্রভিডেন্ট ফান্ডে যদি সঞ্চিত উদ্বৃত্ত থাকে সেটা আমাদের মূল বেতনের সাথে যোগ করতে হবে। তারপর হচ্ছে বেতন বা মজুরি পরিবর্তে লাভ। অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে তুমি বেতন বা মজুরি প্রদান করা হবে না, আমাদের কোম্পানি যে লাভ করবে সেই লাভের এত অংশ বা এত পার্সেন্ট তুমি পাবে, সেটাও কিন্তু মূল বেতনের সাথে যোগ করতে হবে। যে বলা হচ্ছে যে বেতন বা মজুরি পরিবর্তে লাভ। অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের নিয়োগের শর্ত অনুসারে তারা বলে থাকেন যে আমরা তোমাদেরকে কোনো বেতন বা মজুরি প্রদান করব না, আমাদের প্রতিষ্ঠান যে লাভ করবে সেই লাভের একটা নির্দিষ্ট অংশ অথবা পার্সেন্ট তোমাদেরকে বেতন বা মজুরি হিসেবে প্রদান করা হবে। সেই ক্ষেত্রে সেই বেতন বা মজুরির যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের বেতন হিসেবে গণ্য হবে। অগ্রিম বেতন। অনেক সময় অগ্রিম বেতন প্রদান করা হয় বিশেষ প্রয়োজনে, যে এখনো সে কাজ সম্পাদন করেনি কিন্তু তার আগেই সেটা বেতন চাচ্ছে, সেই ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে দেওয়া হয়। যেমন আমাদের দেশে থেকে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী আছে, তখন তাদের কি হয় যে যখন উৎসব আসে উৎসবে তারা অগ্রিম বেতন পেয়ে থাকেন, কারণ উৎসবটা যেন তারা সুন্দরভাবে সম্পাদন করতে পারেন। তাহলে এই যে অগ্রিম বেতন যে সে পেলো, অগ্রিম বেতনটাও কিন্তু তার আয় হিসেবে গণ্য করতে হবে, মেথডের সাথে যোগ করতে হবে। বকেয়া বেতন। বকেয়া বেতন যদি থেকে থাকে যে গত 2 মাস বা 3 মাস আমি বেতন পাইনি, একসাথে পাচ্ছি পূর্বের বেতন, তাহলে সেই বেতন বকেয়া বেতনটাও মোট আয়ের সাথে যোগ করতে হবে বা বেতনের সাথে যোগ করতে হবে। কারণ হলো বকেয়া বেতন, তবে খেয়াল রাখতে হবে বলতে বকেয়া বেতন যদি পূর্বের আয় বর্ষে আমি দেখিয়ে থাকি তাহলে এই বর্তমান আয় বর্ষের আর দেখানো লাগবে না। যেমন আমার জুন মাসের বেতন বকেয়া আছে বা মে এবং জুন মাসের বেতন বকেয়া আছে, তাহলে আমার মে জুন তো ওই অর্থ বছরে চলে গেছে, তাহলে ওখানে যদি আমি ওই বেতন বকেয়া থাকা সত্ত্বেও আমার আয়কর ফাইলে যদি দেখানো থাকি, দেখিয়ে থাকি যে জুন পর্যন্ত বেতন পেয়েছি, তাহলে এই বর্তমান অর্থ বছরে এসে আর সেটা দেখানোর প্রয়োজন হবে না। কিন্তু গত অর্থ বছরে যদি আমি না দেখিয়ে থাকি যে মে জুনের বেতন না দেখিয়ে আমি শুধু 10 মাসের বেতন দেখিয়েছিলাম, তাহলে এই বছরে এসে সেই বকেয়া বেতনটা আলাদা হবে বা 2 মাসের বকেয়া বেতন দেখাই দিতে হবে। কারণ গত অর্থ বছরে যেহেতু দেখায়নি, এই অর্থ বছরে দেখাতে হবে। আর যদি গত অর্থ বছরে দেখিয়ে থাকি তাহলে এই অর্থ বছরে আর দেখানোর কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে ওভার টাইম বেতন। অনেক সময় অনেক প্রতিষ্ঠানে আছে যারা আহ, যে নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে কাজ করে থাকেন, যে কাজের ভলিউম যখন বেড়ে যায় অনেক সময় বিভিন্ন সিজনের কারণে অথবা লোকবল কমের কারণে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের কাজকর্মের ভলিউম অনেক বেড়ে গেছে, যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের নির্দিষ্ট সময় কাজ করার কথা তার চেয়েও বেশি সময় কাজ করতে আছে, তাহলে অতিরিক্ত সময়ের জন্য তার যে অতিরিক্ত বেতন দেওয়া হয় সেটাকে বলা হয় ওভার টাইম বেতন। এটা সাধারণত অফিসার লেভেলের কর্মকর্তা কর্মচারীরা পান না, এটা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাই কিন্তু সাধারণত পেয়ে থাকে, কারণ অফিসারদেরকে বলা হয় তারা 24 আওয়ার্স তারা কাজ করবে। তারপর আছে ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা নিয়োগকারী কর্মকর্তা কর্তৃক তার কর্মচারীকে যে পরিমাণ ভ্রমণ ভাতা দেন, সেই ভ্রমণ ভাতার যে পরিমাণ খরচ হয়, প্রকৃত খরচ হয়, খরচটুকু পর্যন্ত অকার্যধার্য। আর যদি খরচের পরেও অবশিষ্ট বেঁচে থাকে তাহলে সেটা মূল বেতনের সাথে যোগ করতে হবে। যেমন মনে করো কোনো শ্রমিক কর্মচারীকে তার বছরে 30,000 টাকা ভ্রমণ ভাতা দেওয়া হয়েছে, সে হয়তো খরচ করেছে ভ্রমণ ভাতা 20,000 টাকা, তাহলে ও যে খরচ হয়েছে প্রকৃত খরচ 20,000, অতিরিক্ত যে আরো 10,000 টাকা থাকলো সেই ভ্রমণ ভাতাটা আমাদের মূল বেতনের সাথে যোগ করতে হবে। তারপরে আসো শ্রান্তি বিনোদন ভাতা। শ্রান্তি বিনোদন ভাতা কর্মকর্তা কর্মচারীদের একঘেয়েমি দূর করার জন্য, তাদেরকে আরো উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য ছুটি সহ 1 মাসের মূল বেতন পরিমাণ যেটা অর্থ প্রদান করা হয় তাকে বলা হচ্ছে শ্রান্তি বিনোদন ভাতা। সাধারণত প্রতি 3 বছর পর পর একবার শ্রমিক কর্মচারীদেরকে এই অর্থ প্রদান করা হয়। তাহলে তোমরা খেয়াল করো শ্রান্তি বিনোদন ভাতা সেটা কি, যে শ্রমিক কর্মচারীদের
ভিতরে কাজ করতে করতে অফিসে আসতে আসতে তাদের ভিতরে যে একঘেয়েমি দেখা দিয়েছে, সেই একঘেয়েমিটা দূর করার জন্য, তাদেরকে স্বতঃস্ফূর্ত করার জন্য, তাদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময়, সাধারণত ৩ বছর পর ছুটি সহ ১ মাসের মূল বেতনের পরিমাণ যে অর্থ প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে শ্রান্তি বিনোদন ভাতা। এবং শ্রান্তি বিনোদন ভাতাও আমাদের করযোগ্য আয়, এবং সেটা আমাদের বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে শ্রান্তি বিনোদন ভাতা আমরা বুঝতে পারলাম যে সাধারণত ৩ বছর পর পর দেওয়া হয়, এবং সেটা দেওয়া হয় একটা মূল বেতনের সমান, এবং ছুটি সহ ১৫ দিন ছুটি সহ সেটা প্রদান করা হয়। তারপরে আসলে চার্জ ভাতা। চার্জ ভাতা বলতে কি বোঝাচ্ছি, কোন প্রতিষ্ঠানে তার শ্রমিক কর্মচারী তার কাজের অতিরিক্ত একটা দায়িত্ব পালন করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত যদি একটা দায়িত্ব পালন করতে হয়, তার জন্য তিনি যে ভাতা প্রাপ্য হন সেটাকে বলা হচ্ছে চার্জ ভাতা। কোনো কর্মকর্তা কর্মচারী তার প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো যদি দায়িত্ব পালন করেন, সে দায়িত্ব পালন করার জন্য তিনি যে ভাতা প্রাপ্য হন সেটাকে বলা হচ্ছে চার্জ ভাতা। যেমন মনে করো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের রোটেশনালি বা পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষককে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে হয়। তাহলে বিভাগীয় প্রধান বা বিভাগের চেয়ারম্যান বলে, তাহলে বিভাগের চেয়ারম্যান তিনি দায়িত্ব পালন করেন, তার জন্য তিনি একটি অতিরিক্ত ভাতা পান, সেটাকে বলা হচ্ছে চার্জ ভাতা। তার মানে নিয়োগকারী প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদেরকে তার নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য যে ভাতা প্রদান করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চার্জ ভাতা, এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা পালন করা হয়ে থাকে। তারপর হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষা ভাতা। নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে যদি ছেলে মেয়েদেরকে শিক্ষা ভাতা প্রদান করা হয়, শিক্ষা সহায়তা ভাতা প্রদান করা, সেটাও আমাদের বেতন অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে বেতন, সর্বশেষ আছে আমাদের বেতন পূরক। বেতন পূরক বলতে আমরা কি বলছি, যে বেতন, এই যে বিভিন্ন বেতন আমরা আলোচনা করলাম এতক্ষণ, এছাড়াও যদি নিয়োগকারী কর্তৃপক্ষ তার কর্মকর্তা কর্মচারীদেরকে আরো অর্থ বা অর্থের মাধ্যমে পরিমাপ করা যাবে এমন সুযোগ সুবিধা প্রদান করে থাকেন, তাকে সেটা করলে বেতন পূরক। অন্যান্য যে সুযোগ সুবিধা দেন সাধারণত, যে এইগুলো ছাড়াও আরো যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন সেগুলো বলা আছে বেতন পূরক। যেমন কাউকে বিনা মূল্যে বাসা দিল তার বসবাসের জন্য, অথবা কনসেশনারে বাসা দিল, যে পরিমাণ ভাড়া তার চেয়ে কম হারে তাকে ভাড়া দিতে হবে, এটা কনসেশনারে। অথবা তাকে গাড়ির সুবিধা দিল, যাতায়াতের জন্য তার গাড়ির সুবিধা ছিল, গাড়ি সে অফিস কাজে ব্যবহার করতে পারবে বা অন্যান্য কাজেও সে ব্যবহার করতে পারবে। এই ধরনের সুযোগ সুবিধাকে বলা আছে বেতন পূরক। সেগুলো আমাদের নির্দিষ্ট একটা নীতিমালা আছে, তার আলোকে সেগুলো আমরা কত টাকা গাড়ি ব্যবহার করার জন্য সেই কত টাকা মূল বেতনের সাথে যোগ করতে হবে, বা বাড়ি ব্যবহার করার জন্য কত টাকা বেতনের সাথে যোগ করতে হবে, সেটা আমরা পরবর্তী স্টেজে সে পাবো। আসো পরবর্তীতে আসো, এই যে আমরা আমাদের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন নেক্সট ক্লাসে, তার মানে পঞ্চম ক্লাসে যখন আমরা বেতন খাতে আয় নির্ণয় করবো, তার মানে অঙ্ক করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যে বেতন খাতে আয় গণনা, আমরা বেতন খাতে আয় কিভাবে গণনা করব, কোনটা যোগ হবে কোনটা যোগ হবে না, কোনটির কতটুকু যোগ হবে কোনটির কতটুকু যোগ হবে না, তাহলে সেগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন বেতন খাতে আয় গণনা ক্ষেত্রে এখানে তুমি খেয়াল করো, যে তোমরা খেয়াল করো যে মূল বেতন যা আছে সম্পূর্ণ যোগ হবে, বিশেষ বেতন সম্পূর্ণ যোগ হবে, মহার্ঘ ভাতা সম্পূর্ণ যোগ হবে, বোনাস এক্সগ্রেশন সম্পূর্ণ যোগ হবে, দস্তরি ফিস যোগ হবে, ক্ষতিপূরণ যোগ হবে, অগ্রিম বেতন সম্পূর্ণ যোগ হবে, বকেয়া বেতন সম্পূর্ণ যোগ হবে, যদি পূর্বে কর বছরে সেটা না করা হয় থাকে। সেটা আমি আলোচনার সময় বলেছিলাম, যে বকেয়া বেতন আমরা খেয়াল করব, পূর্বের অর্থ বছরে যদি যোগ করা হয়ে থাকে তাহলে এবছর আর করা লাগবে না, কিন্তু পূর্বের অর্থ বছরে ওটা আমি আমাদের আয়কর ফাইলে দেখাই নাই বা মোট বেতনের সাথে যোগ করি নাই, কিন্তু তাহলে আমাকে এই অর্থ বছরে দেখাতে হবে বকেয়া বেতন হিসেবে। তারপরে আছে অবসর ভাতা, সেটা সম্পূর্ণ অকার্যধার্য, যে অবসরকালীন সময়ে যে কর্মকর্তা কর্মচারীরা যে ভাতাটা পেয়ে থাকেন সেটা সম্পূর্ণ অকার্যধার্য, তার উপরে কর প্রদান করতে হবে না। তারপর আছে গ্রাচুইটি। গ্রাচুইটি আমরা আগের একটু কোনো একটা ক্লাসে বলেছি, গ্রাচুইটি সেটা হচ্ছে 2,50,00,000 টাকার অতিরিক্ত টাকা বেতনের সাথে যোগ করতে হবে। 2 কোটি এককালীন যে টাকাটা পেয়ে থাকেন অবসরকালীন সময়ে নিয়োগকারী কর্মকর্তাকে কর্মচারীকে যে পরিমাণ অর্থ এককালীন প্রদান করে সেটাই আমরা গ্রাচুইটি বলে থাকছি, বা আনুতোষিক, বাংলায় বলে আনুতোষিক বা গ্রাচুইটি, সেটা এককালীন দেওয়া হয়। এই এককালীন অর্থ যদি 2,50,00,000 টাকার বেশি হয় তাহলে বেশি অংশটুকু আমাদের বেতনের সাথে যোগ করতে হবে, আর যদি বেশি না হয় তাহলে যোগ করার কোনো প্রয়োজন নাই।
বার্ষিক বৃত্তি সম্পূর্ণ যোগ হবে। তারপরে পেনশন বা মজুরি পরিবর্তে মুনাফা সম্পূর্ণ যোগ হবে। বেতন বা মজুরি অতিরিক্ত মুনাফা সেটা সম্পূর্ণ যোগ হবে। পাহাড়ি ভাতা সম্পূর্ণ যোগ হবে। সন্তানদের শিক্ষা ভাতা সম্পূর্ণ যোগ হবে। তারপরে আসে আমাদের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান সম্পূর্ণ অর্থ যোগ হবে। ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান, নিজের দান না কিন্তু নিয়োগকর্তার দান, এটা তোমরা খেয়াল করো। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান আমরা বেতনের সাথে যোগ করব। অনুমোদিত বার্ধক্য ভাতা তহবিলের নিয়োগকর্তার দান সেটা যোগ করতে হবে। অনুমোদিত গ্রাচুইটি তহবিলের নিয়োগকর্তার দান সম্পূর্ণ, তার মানে নিয়োগকর্তা যে দানগুলো করবেন বিভিন্ন ফান্ডে তহবিলে সেইগুলো আমাদের যোগ করতে হবে, এটা খেয়াল রাখবা। তারপরে কর্মী জীবন বীমা পলিসিতে বার্ষিক ভিত্তিতে নিয়োগকর্তার দান চুক্তি মতো জীবন বীমা পলিসিতে যদি নিয়োগকর্তা দান করে থাকে যে আমি একজন কর্মী কর্মচারী, আমার উপরে একটা জীবন বীমার পলিসি করা হয়েছে, সেই পলিসির যে কিস্তি সেটা যদি আমার নিয়োগকর্তা দিয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ যোগ করতে হবে। তারপরে যে আপ্যায়ন ভাতা সম্পূর্ণ যোগ করতে হবে। তারপরে আসো চিকিৎসা ভাতা, এটা আমাদের একটা বোঝার বিষয় আছে যে চিকিৎসা ভাতাটা কি বলছে দেখো, যে চিকিৎসা ভাতা মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা যেটি কম তা বাদে অবশিষ্ট অর্থ যোগ হবে। মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা যেটি কম তা বাদে অবশিষ্ট অর্থ যোগ হবে। তার মানে কি চিকিৎসা ভাতা আমি যা পেয়েছি তার থেকে বাদ দেব কোনটা, যে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে কোনটা কম, যেটি কম হবে সেটা বাদ দিব। বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা মূল বেতনের সাথে যোগ করতে হবে। আর যদি আমার চিকিৎসা ভাতা প্রাপ্তি এই দুটো চেয়ে কম হয় তাহলে আর কিছু যোগ করার প্রয়োজন হবে না। তাহলে তোমরা আবার খেয়াল করো যে ইচ্ছা ভাতা বলছে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা যেটি কম তা বাদে অবশিষ্ট অর্থ যোগ করতে হবে। তাহলে আমি যদি চিকিৎসা ভাতা পাই 30,000 টাকা আর মূল বেতনের 10% হলো 20,000 টাকা আর অথবা 1,20,000 টাকা, তাহলে 20,000 আর 1,20,000 দুইটার ভিতরে ছোট হলো 20,000, তাহলে আমি চিকিৎসা ভাতা পেয়েছি 30,000, সেখান থেকে বাদ দেবো 20,000, তাহলে অবশিষ্ট 10,000 টাকা আমার বেতনের সাথে যোগ হবে। এটা আমরা একটা তোমাদের বোঝানোর স্বার্থে আরেকটু ভালো করে দেখাই দিই। এই দেখো তোমরা খেয়াল করো বেতনের সাথে যোগ করা প্রক্রিয়া, চিকিৎসা ভাতাটা কিভাবে আমরা যোগ করবো তার প্রক্রিয়াটা একটু খেয়াল করো। যে বলছে যদি কোনো ব্যক্তির বার্ষিক মূল বেতন 2,40,000 টাকা এবং তিনি মাসিক 3,000 টাকা করে চিকিৎসা ভাতা পান, তার মানে মূল বেতন তার হলো 2,40,000 টাকা এবং তিনি মাসিক 3,000 টাকা করে চিকিৎসা ভাতা পান, তাহলে আমরা সেটা কিভাবে অঙ্কের ভিতরে দেখাবো। তাহলে সেভাবে দেখাতে হলে আমাদের তোমরা খেয়াল করো, সেটা যদি আমরা দেখাতে চাই তাহলে চিকিৎসা ভাতা আমি কত টাকা পাচ্ছি আগে সেটা খেয়াল করো। যে 3,000 টাকা করে আমরা এই যে 3,000 টাকা করে, তাহলে 3,000 এক মাসে হলে 12 মাসে 3 × 12 36,000 টাকা পাচ্ছি। আর আমাদের কন্ডিশন কি ছিল যে মূল বেতন থেকে সরি যে চিকিৎসা ভাতা থেকে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকার মধ্যে যেটি কম সেটি বাদ দিয়ে অবশিষ্ট অংশ যোগ হবে। তাহলে দেখো মূল বেতনের 10% বের করি এবার। মূল বেতন ছিল 2,40,000, তার 10% হলো কত 24,000 টাকা অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে ছোটটি কত, এই যে 24,000 আর 1,20,000 এর মধ্যে ছোট হলো 24,000, তাহলে 24,000 বাদ দিয়ে থাকলো 12,000 টাকা। এই 12,000 টাকা বেতনের সাথে যোগ হবে। তোমরা বিষয়টি বুঝেছো কিনা? যে আবারও খেয়াল করো যে বলা আছে চিকিৎসা ভাতার ক্ষেত্রে যে চিকিৎসা ভাতা থেকে কি হবে বাদ যাবে কোনটুক, মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে যেটি ছোট সেটি আমরা বাদ দেবো। আমার প্রাপ্ত চিকিৎসা ভাতা তার থেকে বাদ দেবো মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, দুটির মধ্যে যেটি ছোট সেটি বাদ দেবো। যেমন আমরা এখানে মূল বেতনের 10% 24,000 টাকা হয়েছে আর 1,00,000 অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে যেটা ছোট সেটা আমার প্রাপ্ত চিকিৎসা ভাতা থেকে বাদ দেবো। বাদ দিয়ে যেটা অবশিষ্ট আছে সেটা আমরা বেতনের সাথে যোগ করবো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই? এবার আসো আমাদের তারপরেরটা কি ছিল। তারপরে আমাদের ছিল হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার সার্জারি খরচের জন্য প্রাপ্ত অঙ্ক, সেটা করমুক্ত বিদায়, এটা কোনোটাই যোগ করা হবে না। তারপর আছে ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা আছে আমরা আগেই বলছিলাম ভ্রমণ ভাতা প্রকৃত খরচ বাদে অবশিষ্ট অংশ যোগ করতে হবে। ভ্রমণ ভাতা যদি আমি 40,000 টাকা হয় পাই এবং সেক্ষেত্রে আমার খরচ হয়েছে মনে করো 35,000 টাকা, তাহলে আমার প্রাপ্ত ভ্রমণ ভাতা হচ্ছে 40,000, প্রকৃত খরচ 35,000, বাদ থাকলো 5,000, এই 5,000 টাকাটা আমার মূল বেতনের সাথে বা বেতনের সাথে যোগ করে দিব। ঠিক আছে?
তারপরে বলছে দেখো বিশেষ ভাতা বা বিশেষ ভ্রমণ ভাতা, এটা সম্পূর্ণ অফিসের কাজে যদি প্রদত্ত হলে সম্পূর্ণ খরচ না হলেও এর কিছুই বেতনের সাথে যোগ হবে না। এই যে আগেরটা আছে আমাদের দেখো ভ্রমণ ভাতা, পরেরটা আছে বিশেষ ভাতা বা বিশেষ ভ্রমণ ভাতা। এই কথাটা যদি বলা থাকে অঙ্কের ভিতরে যে বিশেষ ভাতা বা বিশেষ ভ্রমণ ভাতা, সেই ক্ষেত্রে আবার আমরা খেয়াল করব সেখানে তার অফিসের কাজে যদি সে যায়, তাহলে অফিসের কাজে তার সম্পূর্ণ অর্থ খরচ হোক বা না হোক কিছুই যোগ করা হবে না। যে অফিসের কাজের জন্য তাকে এই যে বিশেষ ভাতা বা বিশেষ ভ্রমণ ভাতা প্রদান করা হয়েছে, সে হয়তো সেখান থেকে কিছু জমিয়েছে খরচ না করে, তাহলেও যা পরিমাণ প্রাপ্ত হয়েছে তাতে খরচ কম করেছে বা সম্পূর্ণ খরচ করেছে। যদি কম খরচ করো তাহলে অবশিষ্ট অংশ থাকলে সেটাও যোগ করার প্রয়োজন নাই, সেটা খেয়াল রাখতে হবে। নগদ বাড়ি ভাড়া ভাতা, নগদ বাড়ি ভাড়া ভাতা কি বলা আছে, মাসিক 25,000 টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটির অঙ্কের কমটির চাইতে ছোট হলে কিছুই যোগ করা হবে না, বেশি হলে যতটুকু বেশি তা যোগ করতে হবে। তার মানে এটা সহজ ভাবে আমি বলি যে মাসিক 25,000 টাকা, তার মানে কি বছরে 3 লক্ষ টাকা। তাহলে তোমরা খেয়াল রাখো যে 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটির মধ্যে যেটি ছোট সেটি বাদ দিয়ে বাড়ি ভাড়া ভাতার যদি অবশিষ্ট অংশ থাকে তাহলেই আমরা সেটা বেতনের সাথে যোগ করব। আর যদি বাড়ি ভাড়া আর অবশিষ্ট অংশ না থাকে তাহলে যোগ করার কিছুই প্রয়োজন নেই। আমি আগে দেখবো আমি বাড়ি ভাড়া ভাতা কত পাচ্ছি, যত বাড়ি ভাড়া ভাতা পাচ্ছি তার থেকে বাদ দেবো কত, কোনটা, যে 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 10%, এই দুটির মধ্যে যেটি ছোট সেটি বাদ দেবো। বাদ দিয়ে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাই আমার বেতনের সাথে যোগ হবে। কিন্তু যদি দেখি যে আমার বাড়ি ভাড়া ভাতা যেটা পাচ্ছি সেটাই এই দুটি চেয়ে ছোট, তাহলে আবার কিছুই যোগ করার প্রয়োজন নাই। তাহলে তোমরা আবার খেয়াল করো যে বাড়ি ভাড়া ভাতা এটা আমরা কিভাবে বেতনের সাথে যোগ করব, সেক্ষেত্রে আমরা খেয়াল করব প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা বাদ অকার্যজ, অকার্যজ কত, 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50% যেটি আছে সেটি দুইটার মধ্যে যেটি ছোট সেটা বাদ দিয়ে অবশিষ্ট অংশ আমরা মূল বেতনের সাথে যোগ করে দেব। এটাও আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখাতে পারি, একটা উদাহরণের মাধ্যমে। এই দেখো তোমরা খেয়াল করো, বাড়ি ভাড়া ভাতা যদি কোনো ব্যক্তির বার্ষিক মূল বেতন 3 লক্ষ টাকা এবং তিনি মাসিক 24,000 টাকা করে বাড়ি ভাড়া ভাতা পান, তাহলে সেটা আমরা কিভাবে এটা আমরা ট্রিটমেন্ট করবো, কি পরীক্ষায় আমরা অঙ্ক করব। তাহলে আমি বলছিলাম কি, আমি বাড়ি ভাড়া ভাতা আগে কত পাচ্ছি সেটা খেয়াল করি, যে তিনি বার্ষিক মূল বেতন 3 লক্ষ টাকা আর মাসিক 24,000 টাকা করে বাড়ি ভাড়া পাচ্ছেন। তাহলে মাসিক 24,000 টাকা করে করলে বছরে কত পাচ্ছে, তাহলে 12 দিয়ে গুণ করো, 2,88,000 টাকা। এবার বলা হচ্ছে অকার্যজ কোনটা, অকার্যজ আমি আগেও বলেছি যে একবারে মনে রাখো যে 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটির মধ্যে যেটি ছোট সেই পর্যন্ত অকার্যজ। 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটির ভিতরে যেটি ছোট সেই পর্যন্ত অকার্যজ। তাহলে আমরা মূল বেতনের 50% বের করি, মূল বেতন ছিল 3 লক্ষ টাকা, 50% 1.5 লক্ষ টাকা, অথবা বলা আছে 3 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি ছোট, তাহলে এই 3 লক্ষ আর এই যে আমাদের 1,50,000, এই দুটির মধ্যে ছোট হলো 1,50,000, তাহলে 1,50,000 টাকা এই পর্যন্ত আমাদের অকার্যজ, 1,50,000 টাকা। বাদ বাকি টাকাটা হবে কর্তব্য, তাহলে বাদ বাকি যেটা কর্তব্য সেটা বেতনের সাথে যোগ করতে হবে, তাহলে বেতনের সাথে যোগ হবে 1,38,000 টাকা। ঠিক আছে, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে যখন আমরা বাড়ি ভাতা ভাতা ক্যালকুলেশন করব, হিসাব করব, অঙ্কের ভিতরে নিয়ে আসবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমি প্রাপ্ত বাড়ি ভাড়া কত, তার থেকে বাদ দেবো মূল বেতনের 50% অথবা 3 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি ছোট সেটি বাদ দেবো, বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা আমরা বেতনের সাথে যোগ করবো। যদি আমার এইটা কম হতো, যে বাড়ি ভাড়া ভাতা যদি আমি যা পাচ্ছি সেটা আরো কম, 1,50,000 চেয়ে কম, মনে করি 1,40,000 পাচ্ছি, তাহলে আমার কিছুই যোগ হতো না, কারণ আমি পাচ্ছি তো কম, আমার যে পরিমাণ রেঞ্জ দেওয়া আছে, সীমা দেওয়া আছে, তার চেয়ে আমি কম পাচ্ছি, সুতরাং সেখানে যোগ করার কিছু প্রয়োজন নাই। এবার আসে আমাদের পরে কি ছিল, বাড়ি ভাড়া ভাতা গেল। এবার আছে দেখো বাসস্থান সুবিধা, বার্ষিক মূল্য অথবা মূল বেতনের 25%, যেটি কম তা বেতনের সাথে যোগ করতে হবে। বাসস্থান সুবিধা, নিয়োগকারী কর্তৃপক্ষ যদি কাউকে বাসস্থান দিয়ে দেয়, যে আপনার বসবাসের জন্য বাসস্থান দিয়ে দিলাম, তাহলে যে বাসস্থান, ওই যে আমরা বললাম বেতন পূরক, বলছিলাম বেতন পূরক মানে বেতন ছাড়াও যে অন্যান্য সুযোগ সুবিধা পাই, সেটাও আমরা হিসাব করে দেখাতে হয় যে সে কি পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে এই যে বার্ষিক মূল্য অথবা মূল বেতনের 25%, যেটি কম তা বেতনের সাথে যোগ করবে। তাহলে দেখতে হবে ওই বাড়িটির বার্ষিক মূল্য কত,
বার্ষিক ভাড়া মূল্য বা বার্ষিক মূল্য যাই বলি না কেন, বার্ষিক যে ভাড়া মূল্য আছে অথবা মূল বেতনের 25%, অথবা ওই ব্যক্তির মূল বেতনের 25% কত টাকা আসে, এই দুটির মধ্যে যেটি কম হবে সেটা আমরা বেতনের সাথে যোগ করব। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি বাসস্থান সুবিধাটা আমরা কিভাবে, এখানে খেয়াল করো বাসস্থান সুবিধা আবারও বলি যে বার্ষিক মূল্য, তার মানে বাড়িটির বার্ষিক মূল্য বা বার্ষিক ভাড়া মূল্য অথবা মূল বেতনের 25%, এই দুটির মধ্যে যেটি কম সেটি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে পরের পাতায় আসছি, বুঝতে পারছি। এই যে খেয়াল করো বাসস্থান সুবিধা, যদি কোনো ব্যক্তির বার্ষিক মূল বেতন 4,80,000 টাকা হয় এবং কর্তৃপক্ষ তাকে একটি বাড়ি দিয়েছেন যার বার্ষিক মূল্য 72,000 টাকা, তার মানে বলছিলাম আমাদের সিস্টেম কি ছিল যে বার্ষিক মূল্য অথবা মূল বেতনের 25%, এই দুটির মধ্যে যেটি কম সেটা বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা দেখবো যে বার্ষিক মূল্য কত আর মূল বেতনের 25% কত, এই দুটির মধ্যে যেটি কম হবে সেটা বেতনের সাথে যোগ করে দেখাবো। তাহলে সেটাই আমাদের ওখানে বলা ছিল। তাহলে আমাদের মূল বেতন ছিল 4,80,000 টাকা, তার 25% করলে 1,20,000 টাকা, আর বাড়িটির বার্ষিক মূল্য হলে 72,000 টাকা, এই দুটির ভিতরে কম কোনটা, 72,000 টাকা, সুতরাং আমাদের বেতনের সাথে যোগ করতে হবে 72,000 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে বাসস্থান সুবিধা, আমরা আবারও বলি বাসস্থান সুবিধা বলতে বলা হয়েছে যে মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্য, এই দুটির মধ্যে যেটি কম সেটা আমাদের বেতনের সাথে যোগ করে দেখাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার তো আমাদের বাসস্থান সুবিধা পর্যন্ত গেল। এরপরে আসো হ্রাসকৃত ভাড়ায় বা কনসেশন হারে বাসস্থান, একই রকম ওখানে যেটা ছিল তার সাথে একটু পার্থক্য আছে, যে কনসেশন হারে এখানে যাকে বাড়ি দেওয়া হয়েছে যে কর্মকর্তা কর্মচারীকে তাকে বলা হয়েছে তুমি একটা নির্দিষ্ট হারে বা অল্প পরিমাণ টাকা একটা বাড়ি ভাড়া দিবা, অল্প পরিমাণ। তাহলে ওখানে যেটা করেছে সেখানে যে পরিমাণ প্রদত্ত বাড়ি ভাড়া এটা বাদ দিয়ে দিলে হয়ে গেল। হচ্ছে যে কি দেখো খেয়াল করো যে বার্ষিক মূল্য বা মূল বেতনের 25%, বার্ষিক মূল্য অথবা মূল বেতনের 25%, এর মধ্যে যেটি কম, তাহলে যেটি কম আমরা আগের বার দেখাইছি, তা হতে প্রদত্ত বা কর্তনকৃত ভাড়া বাদ দেওয়ার পরে যা থাকবে তা বেতনের সাথে থাকবে। এই যে কনসেশনারে আবার আমি একটু ভাড়া দিচ্ছি, কত টাকা দিচ্ছি সেটা বাদ দিয়ে দেখাবো, বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা বেতনের সাথে যোগ করে দেখা যায়। তার মানে হচ্ছে বার্ষিক মূল্য অথবা মূল বেতনের 25%, এই দুটির ভিতরে যেটি কম সেটা নিব, তার থেকে আমি বাদ দেবো কোনটা, আমি কি পরিমাণ ভাড়া দিচ্ছি, কনসেশনারে ভাড়া কি হারে দিচ্ছেন ওই ব্যক্তি বা ওই অফিসার কতটুকু ভাড়া প্রদান করছেন সেটুকু বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা কিন্তু বেতনের সাথে যোগ করতে হবে। সেটাও আসলে আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখাই দিতে পারি। এই দেখো তোমরা খেয়াল করো যে বেতনের সাথে যোগ করার প্রক্রিয়া, কনসেশন হারে বাসস্থান সুবিধা, কনসেশন হারে যদি বাসস্থান সুবিধা দেওয়া হয় তাহলে সেটা কি হবে, যে যদি কোনো ব্যক্তির বার্ষিক মূল বেতন 4,80,000 টাকা এবং কর্তৃপক্ষ তাকে একটি বাড়ি দিয়েছেন যার বার্ষিক মূল্য 72,000 টাকা, কিন্তু তিনি কনসেশনারে বার্ষিক 42,000 টাকা বাড়িটিতে বসবাস করেন, কনসেশনারে তিনি ভাড়া দেন 42,000 টাকা। আগের অঙ্কটাই ঠিক আমরা কনসেশনারে তিনি কত ভাড়া দিচ্ছেন সেইটুকু দেখিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে তিনি বার্ষিক মূল বেতন 4,80,000 টাকা আর বার্ষিক বাড়িটির বার্ষিক মূল্য 72,000 টাকা। তাহলে আমাদের শর্ত ছিল যে মূল বেতনের কত পার্সেন্ট, 25%, অথবা বার্ষিক মূল্য, দুটির মধ্যে যেটি কম সেটা নিব, তার থেকে প্রদত্ত কনসেশন হারে ভাড়া কত বাদ দিয়ে অবশিষ্ট টাকা তার বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা দেখো সেটাই করেছি, মূল বেতনের 25%, তার মানে মূল বেতন 4,80,000 টাকায় 25% 1,20,000 টাকা, অথবা বার্ষিক মূল্য ছিল 72,000 টাকা, এই যে বার্ষিক মূল্য 72,000 টাকা, এই দুটির মধ্যে ছোট কোনটা, 72,000 1,20,000 মধ্যে ছোট 72,000, এর থেকে বাদ দেবো কোনটা, আমি কনসেশন হারে কত ভাড়া দিচ্ছি, তাহলে বাদ কনসেশনারের ভাড়া 42,000 বাদ দেওয়ার পরে 30,000 টাকা থাকলে এটি বেতনের সাথে যোগ করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে আগেরটাই শুধু কিছু বাদ দেওয়ার ছিল না, কারণ সেখানে কোনো ভাড়াই দিচ্ছিলাম না। আর এখন যেহেতু ভাড়া আমি দিচ্ছি কনসেশনারি, সেটি ভাড়া যে অংশটুকু দিচ্ছি সেটুকু বাদ দিয়ে তারপরে অবশিষ্ট অংশ আমার বেতনের সাথে যোগ করতে হবে। ক্লিয়ার? তারপরে আমাদের কি ছিল খেয়াল করো, যানবাহন ভাতা। হ্যাঁ, নিয়োগকর্তা কোনো গাড়ি প্রদান না করলে প্রাপ্ত নগদ যানবাহন ভাতা 30,000 টাকার অতিরিক্ত টাকা বেতনের সাথে যোগ হবে। যদি গাড়ি প্রদান না করে, যাতায়াত ভাতা বা যানবাহন ভাতা দিয়েছে সেটা 30,000 টাকা পর্যন্ত অকার্যধার্য, 30,000 টাকার বেশি হলে সেটা বাদ বাকি অংশ বেতনের সাথে যোগ করতে হবে। যদি কোনো যানবাহন প্রদান না করে, যে একজন নিয়োগকৃত কর্মকর্তা তার কর্মচারী থেকে যানবাহন ভাতা বা যাতায়াত ভাতা বাবদে
টাকা দিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখতে হবে তার কোনো গাড়ি সুবিধা দিয়েছে কিনা। যদি গাড়ি সুবিধা না দিয়ে থাকে, তাহলে কোনো ভেহিকেল ফ্যাসিলিটি না দিয়ে থাকে, তাহলে যে ভাতা পাচ্ছে, যাতায়াত ভাতা যেটা পাচ্ছে, সেটা ৩০,০০০ টাকা পর্যন্ত অকার্য্য। যদি সে পেয়ে থাকে ৫০,০০০ টাকা যাতায়াত ভাতা, তাহলে অকার্য্য বাদ অকার্য্য ৩০,০০০, ২০,০০০ টাকা তার বেতনের সাথে যোগ করে দেখাতে হবে। তারপরে হচ্ছে যানবাহন সুবিধা। এবার খেয়াল করো, যদি তাকে যানবাহনের সুবিধা দিয়ে থাকে, যে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে তার অফিসে আসা যাওয়া অথবা পারিবারিক ব্যবহারের জন্য, পারিবারিক ব্যবহারের জন্যই দিক, অফিসের কাজেই দিক, যে কাজেই দিক না কেন, তার আমরা তার প্রক্রিয়া, অঙ্ক করার প্রক্রিয়া একই রকম। সেটা কি, নিয়োগকর্তা কর্মচারীকে বাহিরে বা ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ি প্রদান করলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, যেটি বেশি, তা বেতনের সাথে যোগ করতে হবে। এখানে দেখো, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করেছি সবগুলোই কম ছিল, কিন্তু তোমরা একটু খেয়াল করবা, এই ক্ষেত্রে যানবাহন সুবিধার ক্ষেত্রে কিন্তু বেশি বলা হচ্ছে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি কাউকে যানবাহন সুবিধা দেওয়া হয়, তাহলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি, সেটা তার মূল বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে যানবাহন সুবিধা যদি নিয়োগকর্তা কর্মচারীকে বাহিরে বা ব্যক্তিগত কাজে বা অফিসের কাজে ব্যবহার করার জন্য গাড়ি প্রদান করা হয়, তাহলে আমরা খেয়াল করব বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি, সেটা আমরা বেতনের সাথে যোগ করব। দেখো, এটা আমরা নিয়ে একটু উদাহরণের সাথে দেখাইছি। হ্যাঁ, যানবাহন সুবিধা। যদি কোনো ব্যক্তির বার্ষিক মূল বেতন 4,80,000 টাকা এবং কর্তৃপক্ষ তাকে একটি গাড়ি দিয়েছেন, যা তিনি অফিস বা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। হ্যাঁ, তাহলে তার মূল বেতন ছিল 4,80,000 টাকা এবং কর্তৃপক্ষ তাকে একটি গাড়ি দিয়েছে। সেই গাড়িটা তিনি অফিসের কাজে বা ব্যক্তিগত কাজে, যে কাজে ব্যবহার করেন না কেন, করেন। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের বলা ছিল মূল বেতনের 5% অথবা 60,000 টাকার মধ্যে যেটি বেশি, সেটি আমাদের বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে মূল বেতনের 5%, মূল বেতন ছিল আমার কত, এখানে একটু ভুল আছে, এটা 25% হবে না, সরি, তোমরা দেখে নাও। এই যে আমি এখানে অঙ্ক করার সময় ঠিকই করে রেখেছি, যে মূল বেতনের 5% 24,000 টাকা অথবা বার্ষিক মূল্য 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি, তা বেতনের সাথে যোগ হবে। তাহলে আমাদের এই যে মূল বেতনের 5% সমান 24,000 টাকা অথবা বার্ষিক মূল্য ছিল 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি, এই দুটির মধ্যে বেশি কত, 24,000 না 60,000, 60,000, তাহলে 60,000 টাকা আমাদের এখানে বেতনের সাথে যোগ করতে হবে। তবে যানবাহন সুবিধার ক্ষেত্রে তোমরা যখন যাতায়াত ভাতা এবং যাতায়াত ভাতা বা যানবাহন ভাতা সাথে যানবাহন সুবিধা, এই দুটোই যদি থাকে, যে সে একদিকে যানবাহন সুবিধাও পাচ্ছে আবার যাতায়াত ভাতাও পাচ্ছে, তাহলে যে পরিমাণ ভাতা সে পাবে, এই যানবাহনের জন্য সুবিধার জন্য যে টাকাটা যোগ হয়েছে, তার সাথে ভাতার টাকা পুরাটাও যোগ হবে। কারণ ওখানে ভাতার জন্য সে 30,000 টাকা পর্যন্ত অকার্য, যে সেই সুবিধাটা আর পাবেন না সেখানে। এই যে বলে রেখেছি, তবে এখানে মনে রাখা প্রয়োজন যে যদি যানবাহন সুবিধার সাথে যাতায়াত ভাতা পান, তাহলে তাহাও বেতনের সাথে যোগ হবে। যদি শুধু যাতায়াত ভাতা পায়, যানবাহন পায় না, তাহলে 30,000 টাকা অকার্য। যদি যাতায়াত ভাতা পাচ্ছে আবার যানবাহনের সুবিধা পেয়েছে, তাহলে যানবাহন সুবিধার জন্য আমরা এইভাবে করব, তার সাথে আবার যে ভাতা পেয়েছে সে ভাতাটাও আমরা যোগ করে দেব। তাহলে যখন আমরা এই আইটেমটা আসবে যাতায়াত এবং যানবাহন, তখন আমরা দেখবো দুইটা বিষয় আছে কিনা। যদি দুইটা বিষয়ই থাকে, তাহলে দুইটা একসাথে যোগ করে বেতনের সাথে যোগ করবো। আর যদি যাতায়াত ভাতা থাকে, তাহলে 30,000 টাকা পর্যন্ত অকার্য। আর যদি শুধু যানবাহন থাকে, তাহলে আমরা এইভাবে করবো। ঠিক আছে, তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। আচ্ছা, পূর্বে আমাদের কি ছিল, তারপরে যানবাহন ভাতা, যানবাহন সুবিধা আমরা পেলাম। তারপরে হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ আমি আগেই আলোচনা করেছি, 14.5% হার পর্যন্ত আমাদের অকার্য্য। তার উপরে যদি বেশি হারে পায়, যে হারে বেশি পাচ্ছে সেইটুকু আমাদের বেতনের সাথে যোগ করে দেখা দিতে হবে। যে যদি 20% হারে পায়, তাহলে 5.5% হার পর্যন্ত যে টাকাটা বেশি পেয়েছে, সেটা বেতনের সাথে যোগ হবে। তার মানে 4.5% পর্যন্ত অকার্য্য। আরো খেয়াল করো, অফিস প্রাঙ্গণে নিয়োগকর্তা কর্তৃক বিনামূল্যে চা কফি ইত্যাদির ব্যবস্থা, সেটা কোনো অর্থে যোগ হবে না। বিনামূল্যে চা কফি দিয়েছে, আহারের ব্যবস্থা যোগ হবে না। করদাতা নিয়োগকর্তা কর্তৃক বাসস্থানের সাথে প্রয়োজন দারোয়ান, মালি, বাবুর্চি পেয়ে থাকেন, প্রাপ্ত সুবিধার আর্থিক মূল্য যোগ হবে। এটি আবার খেয়াল করতে হবে যে করদাতা যদি নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থানের সাথে কোনো দারোয়ান, মালি, বাবুর্চি পেয়ে থাকেন, তাহলে প্রাপ্ত সুবিধার আর্থিক মূল্য এটা যোগ করতে হবে। এদের বেতন টেতন কত, সেটা যোগ করে দেখাতে হবে। নিয়োগকর্তা কর্তৃক বা পরিচালক বা গৃহ ভিত্তির বেতন, সেটাও যোগ করতে হবে। যে নিয়োগ করা কর্তৃক যদি ওই অফিসারের গৃহ পরিচালকের জন্য কোনো ভিত্ত দিয়েছে এবং সেই ভিত্তর যে বেতন, সেটা
সম্পূর্ণ অর্থ যোগ করে দেখাতে হবে। শ্রান্ত বিনোদন অর্থ যোগ করে দেখাতে হবে, ওভার টাইম ভাতা যোগ করে দেখাতে হবে, সেগুলো যোগ করতে পারে। এগুলো মোটামুটি বৈশাখী ভাতা সেটা বলা আছে সম্পূর্ণ যোগ হবে, তবে সরকারি কর্মচারী কর্তৃক এইরূপ ভাতা যোগ হবে না। সরকারি কর্মচারী, তার মানে পরবর্তীতে আমি এটা আসবো যে সরকারি কর্মচারীদের জন্য কোনো ভাতাই যোগ হয় না। উৎসব ভাতা সম্পূর্ণ যোগ হবে, সম্মানী পুরস্কার ফি সম্পূর্ণ যোগ হবে, ছুটি নগদায়ন যোগ হবে, চার্জ পাতা সম্পূর্ণ যোগ হবে। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করবে, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু সব হলো বেশিরভাগই হলো বেসরকারির জন্য, কিন্তু সরকারিদের জন্য একটা কথাই বলা আছে, তোমরা এখানে দেখো সেটা বোল্ড করে লেখা আছে। এখানে উল্লেখ করে সরকারি কর্মচারী বা কর্মকর্তার মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস ব্যতীত অন্যান্য ভাতা ও সুবিধা সম্পূর্ণ কর মুক্ত। তাহলে আমরা খেয়াল করবো যে যিনি যার অঙ্ক করব তিনি সরকারি কর্মকর্তা না বেসরকারি কর্মকর্তা। যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে তার শুধু আমরা বেতনের সাথে যোগ করব মূল বেতন, উৎসব ভাতা আর বোনাস, আর অন্যান্য যেগুলো ভাতা তিনি পান সম্পূর্ণ অকার্য্য। যদি বাড়ি ভাড়া ভাতা বাদ দেব, বাদ সম্পূর্ণ অকার্য্য, চিকিৎসা ভাতা বাদ সম্পূর্ণ অকার্য্য, ভ্রমণ ভাতা বাদ সম্পূর্ণ অকার্য্য, তার মানে সমস্ত ভাতা অকার্য্য। সেটা হলো আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে। কিন্তু অন্য কর্মকর্তা অন্য বেসরকারি প্রতিষ্ঠানের জন্য যে নিয়ম সেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আসো অনুমোদিত বিনিয়োগের বিষয়সমূহ। কোন কোন বিষয়সমূহকে আমরা বিনিয়োগ হিসেবে দেখাতে পারবো সরকার কর্তৃক আমাদের নির্ধারণ করা আছে, সেই বিনিয়োগের বিষয়গুলো আমরা এবার খেয়াল করি। বিনিয়োগ ভাতার বিষয়সমূহ কি কি আছে? বিনিয়োগ যে বিষয়গুলো সেগুলো তোমরা ভালো করে পড়বে। আমরা ওখানে যে চার্টটা দেখাইছি এটাও দেখাইছি, দুটো তোমাদের যে কোনো বইতে আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, এগুলো পড়বে, বারবার পড়বে। বারবার পড়লে এটা একসময় আজ নিজের আয়ত্তে চলে আসবে, সহজে মুখস্থ করার প্রয়োজন হয় না, বারবার পড়তে পড়তে কিন্তু আত্মস্থ থেকে যাবে। তখন তোমরা অঙ্ক করার সময় তোমাদের সুবিধা হবে। যেমন আমাদের বিনিয়োগ ভাতা কি কি আছে দেখো, করদাতা নিজের স্ত্রী বা সন্তানদের জন্য যদি জীবন বীমা প্রিমিয়াম, সেটা হচ্ছে বিনিয়োগ হিসেবে হবে। তবে বিনিয়োগ কতটুকু পর্যন্ত হবে? যে প্রিমিয়াম দেওয়া হলো, যে সেই প্রিমিয়ামের সর্বোচ্চ আহ বিমা মূল্যে 10% পর্যন্ত, বিমা মূল্যে 10% পর্যন্ত কিন্তু সেটা বিনিয়োগ দেখানো যাবে, বেশি হলে সেটা দেখানো যাবে না। ওই পর্যন্তই দেখানো যাবে যে 10% কত। এটা হচ্ছে প্রিমিয়াম হয়তো দিয়েছে 3,000 টাকা, বিমা মূল্য 2,00,000 টাকা, তাহলে 2 লাখ, সরি, বিমা মূল্য 20,000 টাকা, তাহলে 20,000 টাকা 10% যদি আমরা 2,000 টাকা, 2,000 টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ হিসেবে দেখাতে পারবে, বেশি টাকা দেখানো যাবে না। 10% পর্যন্ত সীমা নির্ধারণ করে দেওয়া আছে। তাহলে সেই প্রিমিয়ামটা কার কার হতে পারে? নিজের, অথবা স্বামী, অথবা স্ত্রীর, অথবা নাবালক সন্তানদের। অবিভক্ত হিন্দু পরিবারের জীবন বীমার প্রিমিয়াম, সেটা বিনিয়োগ হবে। বার্ষিক প্রিমিয়াম হবে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্মীর দান, এগুলো সব বিনিয়োগ হবে। সিকিউরিটি, পত্র, আইপিও ইস্যু, বিনিয়োগ কোম্পানির, এগুলো সবই আমাদের বিনিয়োগ হিসেবে দেখানো যাবে। ডিপোজিট পেনশন স্কিমে দান, এটা খেয়াল করো, ডিপিএস যেটা আমরা বলি, ডিপোজিট পেনশন স্কিমে দান, সেটা বিনিয়োগ, তবে সর্বোচ্চ সীমা 60,000 টাকা পর্যন্ত, 60,000 বেশি সেটা বিনিয়োগ হিসেবে দেখানো যাবে না। দাতব্য প্রতিষ্ঠানে দান, প্রতিবন্ধী প্রতিষ্ঠানে দান, জাকাত তহবিলে দান, জাকাত তহবিলে দান বলতে সরকারি জাকাত তহবিল, এমনি অন্য কোনো জাকাত তহবিলে দান দিলে সেটা বিনিয়োগ দেখানো যাবে না। গ্রুপ বিমাই দান, তারপরে আগা খান উন্নয়ন কর্মকর্তা, জনকল্যাণ সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠানে, প্রবীণ কল্যাণ সংস্থায় দান, যদি আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দান করি সেটা আমি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবো। কম্পিউটার ল্যাপটপ ক্রয়, তার মানে কম্পিউটার ল্যাপটপ এটাও বিনিয়োগ হবে, যেটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত আমি বিনিয়োগ দেখাতে পারবো, ল্যাপটপ ক্রয় করলে 1,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ দেখাতে পারবো। কিন্তু এটা তোমাদের যে অঙ্ক করা আছে এই অর্থ বছর পর্যন্তই শেষ হয়ে যাবে। আমাদের বর্তমান যে অর্থ বছর ঘোষণা হয়েছে সেখানে কিন্তু এটা উঠিয়ে দেওয়া হয়েছে যে কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় বাবদ সেটা বিনিয়োগ দেখানো যাবে না। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানের দান, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা করছে এমন কোনো প্রতিষ্ঠানে দান করে সেটা বিনিয়োগ। জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানের দান, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে যদি দান করা হয় সেটাও বিনিয়োগ। যে কোনো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ডের ঋণী বা ডিবেঞ্চার ক্রয়, সেগুলো যদি আমরা যে কোনো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় করি, স্টক বা মিউচুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার বা ঋণপত্র ক্রয় করি, সেটাও বিনিয়োগ হবে। তাহলে এইবার আসো অনুমোদিত বিনিয়োগের উপর কর রেহাত। এই যে বিনিয়োগ করলাম, বিনিয়োগের উপর আমি কর রেহাত কিভাবে পাবো? সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করো মোট আয় আর কর রেহাত। যদি করদাতা ব্যক্তির মোট আয় 10,00,000 টাকা হয়, 10,00,000 টাকা অতিক্রম না করে, 10,00,000 টাকার ভিতরে হয়, তাহলে প্রযোজ্য যে পরিমাণ তার বিনিয়োগ ভাতা দেখাবো সেই বিনিয়োগের উপর 10% বা 25%, সরি, 15% হিসেবে একটি কর রেহাত পাবে। কর রেহাত পাবে তাহলে 15%। কখন? বিনিয়োগের উপর 15% কর রেহাত হবে কখন? যদি করদাতার মোট আয় 10,00,000 টাকার নিচে থাকে, তাহলে তিনি যদি বিনিয়োগ
করেছেন বিনিয়োগের উপর 15% হারে কর রেহাত পাবেন। যদি মোট আয় 10 লক্ষ টাকার অধিক হয় এবং 30 লক্ষ টাকার অতিক্রম না করে, তার মানে 10 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে যদি তার মোট আয় হয়, তাহলে প্রথম বিনিয়োগের প্রথম 2,50,000 টাকার উপর 15% রেহাত পাবেন, অবশিষ্ট টাকার উপরে 12% হারে রেহাত পাবেন। তাহলে এক্ষেত্রে কাটতে হবে মোট আয় কত। মোট আয় 10 থেকে 20 লাখের 30 লাখের মধ্যে যদি থাকে, তাহলে তিনি যত টাকা বিনিয়োগ করেছেন, মানে বিনিয়োগ সুবিধা পাচ্ছেন যত টাকা, সেই বিনিয়োগ সুবিধার প্রথম 2,50,000 টাকার উপর 15% রেহাত পাবেন, আর অবশিষ্ট টাকার উপর পাবেন 12% হারে রেহাত পাবেন। তারপরে মোট আয় 30 লক্ষ টাকার অধিক হলে, যদি ওই ব্যক্তির করদাতার মোট আয় 30 লক্ষ টাকার অধিক হয়, তাহলে তিনি যে পরিমাণ বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ সুবিধা নিচ্ছেন, সেই বিনিয়োগ সুবিধার প্রথম 2,50,000 টাকার উপরে 15% পাবেন। তারপরে অবশিষ্ট 5 লক্ষ টাকার উপরে 12% পাবেন। 5 লক্ষ টাকা, তার মানে 2,50,000, প্রথম 2,50,000 উপর 15% পেল, তারপরে আরো 5 লাখ টাকা পর্যন্ত 12%, এই 7.5 লাখ টাকা বাদে যদি আরো থাকে, তাহলে অবশিষ্ট বিনিয়োগের উপর তিনি 10% কর রেহাত পাবেন। তাহলে এই বিনিয়োগ আবার সীমা আছে, যে বিনিয়োগ আমি কত টাকা করতে পারবো। বিনিয়োগ সীমার ক্ষেত্রে বলা হচ্ছে আমার করযোগ্য আয়ের প্রকৃত বিনিয়োগ অথবা করযোগ্য আয়ের 25% অথবা 1.5 কোটি টাকার মধ্যে যেটি ছোট, সেই পরিমাণ টাকা পর্যন্ত আমি বিনিয়োগ রেহাতের সুবিধা পাবো। তাহলে বিনিয়োগ আমি কত টাকা দেখাতে পারবো সেটা খেয়াল করতে হবে, যে করযোগ্য আয়ের 25% অথবা প্রকৃত বিনিয়োগ অথবা 1.5 কোটি টাকা, এই তিনটির মধ্যে যেটি ছোট, সেই পর্যন্ত আমি বিনিয়োগের সুবিধা পাবো। আবারও বলি, যে বিনিয়োগ সেটা অবশ্য তোমাদের এখানে আছে, তোমরা দেখে নিও। যে বলছে যে মোট আয় 25% অথবা 1,50,00,000 টাকা, কর অবধিপ্রাপ্ত আয় হচ্ছে স্বল্পকালীন আয়, এত সি ধারায় বলছে যে এখানে আমাদের যে বিনিয়োগ, প্রকৃত বিনিয়োগ সে কথাটা উল্লেখ নাই। সেক্ষেত্রে আমরা দেখবো প্রকৃত বিনিয়োগ অথবা মোট আয়ের 25%, করযোগ্য আয়ের 25% অথবা 1.5 কোটি টাকার মধ্যে যেটি ছোট, সেই পর্যন্ত আমরা বিনিয়োগ সুবিধা নিতে পারবো। সেই পরিমাণ আমরা দেখাতে পারবো আমাদের বিনিয়োগের পরিমাণ, এর বেশি দেখাতে পারবো না। ইচ্ছা করলে আমি গাদা গাদা টাকা বিনিয়োগ দেখাতে পারবো না। সরকার এখানে একটা নীতিমালা করে দিয়েছে যে তুমি বিনিয়োগ সুবিধা কোন পর্যন্ত টাকার পাবা। সেই ক্ষেত্রে বলা হচ্ছে মোট আয়ের 25% অথবা প্রকৃত বিনিয়োগ অথবা 1.5 কোটি টাকার মধ্যে যেটি ছোট, সেই পর্যন্ত আমরা বিনিয়োগ সুবিধা পাবো। রেহাতযোগ্য বিনিয়োগ এখানে আমরা দেখাই দিছি, দেখো যে প্রকৃত বিনিয়োগ এখানে বলা হয়েছে মোট আয়ের 25% অথবা 1.5 কোটি টাকা, এর মধ্যে যেটি কম। প্রকৃত বিনিয়োগ অথবা মোট আয়ের 25% অথবা 1.5 কোটি টাকার মধ্যে যেটি কম। যেমন মিস্টার করিমের মোট বিনিয়োগের পরিমাণ যদি হয় 1,80,000 টাকা এবং তোর মোট আয় যদি হয় 6 লক্ষ টাকা, তাহলে কর রেহাতযোগ্য বিনিয়োগ। তাহলে আমরা বলছিলাম কি, যে প্রকৃত বিনিয়োগ তাহলে কত, 1,80,000 অথবা করযোগ্য আয়ের 25%, তাহলে করযোগ্য আয়ের 25% বের করি। করযোগ্য আয়ের 25% দেখো, করযোগ্য আয়ের 25% হলো 1,50,000 টাকা অথবা 1.5 কোটি টাকা, এই তিনটির মধ্যে ছোট কোনটি। তাহলে প্রকৃত বিনিয়োগ 1,80,000, মোট আয়ের 25% 1.5 লক্ষ টাকা, আর অথবা 1.5 কোটি টাকা, তিনটের মধ্যে ছোট থাকে 1,80,000, 1,50,000, 1.5 কোটি, তিনটের মধ্যে ছোট হলো 1,50,000 টাকা। তাহলে এই 1,50,000 টাকার উপরে তিনি কর রেহাত পাবেন, এর বেশি তিনি পাবেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ অল।